সাংবাদিকদের সব সমীক্ষাই জলে গেল। গত এক সপ্তাহ ধরে রাজ্যসভার তৃণমূলের প্রার্থী হিসাবে যেসব নাম নিয়ে জল্পনার পারদ চড়ছিল, শুক্রবার ঘড়ির কাঁটা রাত 9:42 সেই সব জল্পনায় জল ঢেলে দিল তৃণমূল। শুধুই জল ঢালল না, চমক দিল। অনেকেই বলছেন রাজ্যসভার প্রার্থী হিসাবে তৃণমূল যেসব নাম প্রকাশ করেছে তাঁরা সাংবাদিকদের চিন্তাভাবনার 100 মাইল রেডিয়াসেও ছিলেন না। এমন সিদ্ধান্তের পিছনে নাকি লুকিয়ে আছে মমতার সেই আনপ্রেডিক্টেবল চমক আর অভিষেকের কর্পোরেট কৌশল। এখন প্রশ্ন হচ্ছে, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তৃণমূলের অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সদ্য তৃণমূল ত্যাগী সংসদীয় রাজনীতিতে পটু গনি খান ঘরানার কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর এবং সাংবাদিক আরটিআই অ্যাক্টিভিস্ট সাকেত গোখেলের পরিবর্তে অভিনেত্রী কোয়েল মল্লিক, আইপিএস রাজীব কুমার, আইনজীবী মেনকা গুরুস্বামী এবং গায়ক তথা মন্ত্রী বাবুল সুপ্রিয়কে কেন রাজ্যসভায় পাঠানো হচ্ছে? দেখুন, একমাত্র বাবুল সুপ্রিয় ছাড়া বাকিদের বিন্দুমাত্র সংসদীয় রাজনীতিতে কোনো অভিজ্ঞতা নেই। রাজনীতির ময়দান থেকে শত হস্তে দূরে তারা, কিন্তু নামটা তৃণমূল, যারা বারবার অরাজনৈতিক মুখ তুলে এনে নতুন রাজনীতির ঘরানা তৈরি করেছে। শুধুই কি চমক, নাকি আরও বৃহত্তর উদ্দেশ্য রয়েছে? চলুন আজ দ্য ব্রিফিং রুমে খুঁজে দেখা যাক রাজীব, কোয়েল, মেনকা, বাবুলের রাজ্যসভায় যাওয়ার কি কি সম্ভাব্য কারণ। আমি রয়েছি সোমনাথ। রাজ্যসভার নির্বাচনে 5টি আসন খালি হয়েছে বাংলা থেকে, যার মধ্যে 4টি তৃণমূলের, একটি বামেদের, যেটি এখন বিজেপির ঝুলিতে ঢুকেছে। তৃণমূল সেই 4টি আসনে প্রার্থী হিসাবে বেছে নিয়েছে এদের। 16ই মার্চ নির্বাচন, 5ই মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তাহলে বাবুল দিয়েই শুরু করা যাক। কহনা পেয়ার হে, রাজনীতিতে ঢুকেই মন্ত্রী, কজনের ভাগ্যে জোটে বলুন? তাও আবার যে সে মন্ত্রী নয়, একেবারে কেন্দ্রীয় মন্ত্রী। 2014-এ মোদির ক্যাবিনেটে সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়। এরপর একাধিক মন্ত্রক সামলেছেন তিনি। 2021-এর অগস্টে যখন বাবুলকে সরিয়ে দেওয়া হয় মন্ত্রীপদ থেকে, কোনো সময় নষ্ট না করেই পরের মাসেই তৃণমূলে যোগদান করেন। আর 2022 বালিগঞ্জ থেকে উপনির্বাচনে জিতে ফের মন্ত্রী হয়ে যান। অর্থাৎ বাবুল আর মন্ত্রী যেন পরিপূরক শব্দ হয়ে গিয়েছিল। রাজ্যসভায় প্রার্থী হয়ে যাওয়ায় মন্ত্রী হওয়ার ইনিংস শেষ বলেই মনে করছেন অনেকে। বালিগঞ্জ থেকে টিকিট পাচ্ছেন না, এটা নিশ্চিত। অর্থাৎ তৃণমূল ক্ষমতায় এলে বাবুল মন্ত্রী হচ্ছে না। কেউ কেউ বলছেন বাবুলের রাজ্যসভার টিকিট আসলে ডানা ছাটা। শুধু কি তাই? আর কি কোনো উদ্দেশ্য আছে? তৃণমূল অন্দরের খবর, আসলে অভিষেক চাইছেন বাবুলকে হাতিয়ার করে কাঁটা দিয়ে কাঁটা তুলতে। সেটা কেমন? বাবুল সুপ্রিয় দীর্ঘদিন দিল্লি রাজনীতি করেছেন। গায়ক হিসাবে পরিচিতি আরও বেশি, হিন্দি ও বাংলা ভাষায় দখল রয়েছে। সর্বোপরি বাবুলের 2014 থেকে 2021 পর্যন্ত বিজেপির সঙ্গে ঘর করার যে অভিজ্ঞতা, সেটাকেই বিজেপির বিরুদ্ধে তৃণমূল কাজে লাগাতে চাইছে। কিন্তু জল ছাড়া মাছ আর মন্ত্রী ছাড়া বাবুল কতদিন থাকবে সেটাই দেখার। বাবার বেল্ট কি এবার কোয়েলের হাতে? তা হয়তো নয়। টলিউডে এমন মিষ্টিভাষী, এলিগেন্ট এবং নির্বিবাদ সংস্কারী অভিনেত্রী কজন আছে, তার হাতে বেল্ট মানায় না। কিন্তু কোয়েল কেন? দেখুন, রাজ্যসভার প্রার্থী হিসাবে কোয়েল মল্লিকের নাম একদম অপ্রত্যাশিত। এই নাম শুধু মমতার মাথা থেকেই আসতে পারে বলে মনে করছেন অনেকে। আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিকের সঙ্গে মমতার কতটা আন্তরিক সম্পর্ক। আবার মমতার ঘনিষ্ঠ বৃত্তে সবসময় সেলিব্রিটিরা যেমন ঘিরে থাকেন, কোয়েলকে সেই বৃত্তে আমরা কখনো দেখিনি। সর্বদা রাজনীতি থেকে দূরে থেকেছেন, বিতর্ক থেকে দূরে থেকেছেন। এই রকম একজন আদ্যপ্রান্ত স্বচ্ছ ভাবমূর্তির মানুষকেই হয়তো মমতার এবারে কাজে লাগাতে চাইছেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা আর একটা বিষয় মনে করছেন, তা হলো এই বিধানসভা নির্বাচনে কোয়েল মল্লিকের মতো স্টারকে এবার সহজেই কাজে লাগাতে পারবেন মমতা। কোয়েল মল্লিক কিন্তু টলিউডের এমন একজন অভিনেত্রী যার ফেস ভ্যালু এখনকার অভিনেত্রীর মতো ঠুনকো নয়।
দেবশ্রী শতাব্দী রচনার উত্তরসূরি, যার পরিচিতি তাদের মতোই গ্রাম বাংলার কোণে কোণে রয়েছে। অর্থাৎ বিধানসভা নির্বাচনে কোয়েল মল্লিকের মতো স্টারকে এবার নির্দ্বিধায় কাজে লাগাতে পারবে তৃণমূল, যা হয়তো আগে সম্ভব ছিল না। এই সূত্রে যদি বাড়তি পাওয়া যায় রঞ্জিত মল্লিককে, তাহলে তো সোনায় সোহাগা তৃণমূলের। বলে রাখি, এই মমতার আমলে কলকাতার শেরিফ হয়েছিলেন রঞ্জিত মল্লিক। আর একটা কারণ থাকতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল, তা হলো কোয়েলের স্বামী নিষ্পাল সিং রানে। শ্রীকান্ত মেহতার মতো টলিউডে বড় প্রডিউসার, আবার মমতার ঘনিষ্ঠ বলে পরিচিত। তাই কোয়েলের এই টিকিট টলিউডের অনেক অঙ্ক বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। লোকসভায় দেব, রচনা, সায়নী, জুন বা অবাঙালি শত্রুঘ্ন সিনহারা আছেন, তাহলে কোয়েলের প্রয়োজন পড়ল কেন? দেখুন, তৃণমূলের সেলিব্রিটি বিলাস বরাবরের ট্রেন্ড। আবার বলা যেতে পারে এটা একান্ত মমতার রাজনৈতিক কৌশল। এখন দেখার কোয়েল, নুসরত বা মিমির মতো শুধু সেলিব্রিটি তকমাতেই আটকে থাকবেন, নাকি শতাব্দী, সায়নীর মতো পোর খাওয়া রাজনীতিক হবেন। গেরুয়া সমকামী তৃণমূল। পেশায় আইনজীবী হলেও গত 24 ঘন্টায় সোশ্যাল মিডিয়ায় এই শব্দবন্ধটাই ঘুরছে মেনকা গুরুস্বামীর নামের আগে। কেন? অক্সফোর্ড হার্ভার্ড ফেরত মেনকার পরিবার আদ্যপ্রান্ত গেরুয়াপন্থী। তার বাবা মোহন গুরুস্বামী আরএসএসের প্রচারক ছিলেন। বাজপেয়ী সরকারের আমলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহার বিশেষ উপদেষ্টা হিসাবে কাজ করেছেন, এমনকি একসময় বিজেপির স্ট্র্যাটেজিস্টও ছিলেন। সেই পরিবারের মেয়ে নিজেকে সমকামী বলে পরিচয় দেন। এলজিবিটিকিউ অধিকার সংক্রান্ত ঐতিহাসিক 377 মামলার অন্যতম প্রধান আইনজীবী ছিলেন মেনকা। তাকেই এবার তৃণমূল রাজ্যসভার প্রার্থী করল। আইনজীবী মেনকা গুরুস্বামী সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলায় ইডির বিরুদ্ধে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছিলেন। কয়লা দুর্নীতি মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়েছিলেন ইডির আধিকারিকরা। সে সময় নজিরবিহীনভাবে তল্লাশির মাঝেই পৌঁছে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তল্লাশির মাঝে তাকে প্রতীক জৈনের বাড়ি থেকে একটি সবুজ ফাইল হাতে নিয়ে বেরিয়ে আসতে দেখা গিয়েছিল। ইডি অভিযোগ করে ডকুমেন্টস ছিনিয়ে নেন মমতা। এই ঘটনার জলগড়ায় সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী মেনকা গুরুস্বামী। সূত্রের খবর, তিনি যেভাবে সওয়াল করে ইডিকে প্যাঁচে ফেলেছিলেন তাতে মন কাড়ে মমতা। হয়তো অক্সফোর্ড ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেনকার ক্ষুরোধার সওয়ালের মধ্যে আগামী রাজনীতিককে খুঁজে পেয়েছেন মমতা, যেমনটা খুঁজে পেয়েছিলেন বিলেত ফেরত ব্যাংকার মহুয়া মৈত্রকে। এবার প্রশ্ন, মেনকাকে কিভাবে কাজে লাগাবে তৃণমূল? এক, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় একা নয়, সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে এবার মেনকাকে কাজে লাগাতে পারবে তৃণমূল। যেভাবে ইডি সিবিআই মামলায় জর্জরিত তৃণমূল হাই পেইড কপিল সিব্বল বা অভিষেক মনু সিংভিকে হায়ার করার সময় মেনকা অপশান হিসাবে কাজ করতে পারে। দুই, উচ্চশিক্ষিতা দিল্লিবাসী লিবারাল মেনকা। 2019 সালে টাইমস ম্যাগাজিনে 100 জনের মধ্যে সবথেকে প্রভাবশালী ব্যক্তি হিসাবে যে লিস্ট বেরিয়েছিল, সেখানে তার নাম ছিল। ওই বছরই ফরেন পলিসি গ্লোবাল থিঙ্কার্স লিস্টে স্থান পান। অক্সফোর্ডের রোডস হাউসে তার প্রতিকৃতি স্থাপিত রয়েছে। এই রকম মানুষকে রাজ্যসভায় নিয়ে আসা তৃণমূলের একটা মাস্টার স্ট্রোক। তিন, মেনকার রুট কিন্তু গেরুয়া ঘরানা। তার বাড়ির সঙ্গে আরএসএস ও বিজেপির যোগ রয়েছে প্রবলভাবে। এই ঘরের একজন সমকামী মনস্কা নারী, যার আইনের জ্ঞান রয়েছে, আবার ডানপন্থী রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল, তাকে যদি তৃণমূল কাজে লাগায়, এর থেকে উৎকৃষ্ট উদাহরণ কি হতে পারে? রাজীব কুমার, নাম তো শোনাই হোগা। বুদ্ধবাবুর ব্লু আইড বয়, আবার মমতারও ব্লু আইড বয়, যার জন্য মমতা সপার্ষদ ধর্নায় বসতে পারেন, যার জন্য মমতা মেয়াদ ফুরোলেও ফুরোতে দেন না, তাকে কিভাবে ছেড়ে থাকতে পারেন? 1989 উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার, 2008 সালে কলকাতা পুলিশের এসটিএফের প্রথম যুগ্ম কমিশনার, যার হাত ধরে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তদন্তের গতি পায় নজিরবিহীনভাবে। বাংলায় পুলিশ মহলে একটা কথা চালু আছে, তা হলো রাজীব কুমার হলেন অ্যাসেট। তাই মমতা তার প্রশাসনিক কাজে সব রকমভাবে রাজীব কুমারকে ব্যবহার করেছেন। তাই তার অবসরের পরও
তাকে হাতছাড়া করতে নারাজ মমতা। বিজেপি অভিযোগ করছে সারদা মামলা থেকে বাঁচাতে রাজীব কুমারকে সাংসদ করতে চাইছেন মমতা, কারণ সাংসদ বা বিধায়ক হলে একটা সাংবিধানিক রক্ষা কবচ থাকে। বিজেপি নেতাদের কটাক্ষ, এর আগে ধর্নায় বসেছিলেন মমতা, এবার রাজ্যসভায় পাঠিয়ে আসলে রাজীবকে ওই সাংবিধানিক নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলেন মমতা। মমতা সরকারের সব ক্রাইসিস ম্যানেজারের ভূমিকায় বরাবর ছিলেন রাজীব কুমার। এবার সর্বভারতীয় ক্ষেত্রে আইপিএস ফ্র্যাটার্নিটির সঙ্গে রাজীব কুমারের যোগাযোগকে কাজে লাগাতে চান মমতা। সব কেন্দ্রীয় এজেন্সিতেই ছড়িয়ে আছেন তার বন্ধু ক্যাডাররা। স্বাভাবিকভাবেই রাজীব কুমারের ব্যক্তিগত যোগাযোগ আগামী দিনে কী কাজে লাগে নজর থাকবে সেদিকে। আর একটা বিষয়, সরকারের থেকে দাবি দেওয়ার আদায়ে শুধু মন্ত্রীর কাছে দরবার করলেই কাজ চলে না, নিয়মিত যোগাযোগ রাখতে হয় আমলাদের সঙ্গে। জওহর সরকারের মতো প্রাক্তন আমলাকে রাজ্যসভার সাংসদ করে মমতা সেই কাজটাই একসময় করতে চেয়েছিলেন সুচারুভাবে। সরকারি কাঠামোর খোলনলচের প্রতি মুহূর্তের তথ্য তালাশ রাখতেন জওহর সরকার, কিন্তু তার পদ ছাড়ার পর তৃণমূলের সাংসদ টিমে আর কোনো প্রাক্তন আমলা নেই। সেই শূন্যস্থান এবার পূরণ করবেন রাজীব কুমারই। দেখুন, বাবুল সুপ্রিয় থেকে রাজীব কুমার বা মেনকা বা কোয়েল মল্লিক এই রকম মুখ যখন রাজ্যসভায় পাঠাচ্ছে, তখন বুঝতে হবে যে রাজ্যসভায় রাজনীতিক সাংসদদের সংখ্যা কমছে এবং তার লক্ষ্যটাও বদলাতে চাইছে তৃণমূল। তা এখানে কিন্তু একটা বিষয়, সেখানে হচ্ছে যে মেনকা গুরুস্বামী এবং রাজীব কুমারের ভূমিকা কিন্তু সবথেকে বেশি থাকবে, কারণ অভিজ্ঞতা বলছে গত কয়েক বছরে তৃণমূলকে সবথেকে বেশি বেগ দিতে হয়েছে আদালত এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লাগাতার অভিযান। আরজিকর ইস্যু হোক বা হালফিলের আইপ্যাকের ঘটনা, প্রায় সব ইস্যুতেই কোর্ট সামলানো তৃণমূলের এক বড় ঝক্কি। অভিষেক থেকে শুরু করে তৃণমূলের প্রথম সারির সব নেতারা কোনো না কোনো কেসে সিবিআই ইডির র্যাডারে রয়েছেন। আর এই চ্যালেঞ্জ সামলাতেই মেনকা এবং রাজীব কুমারকে ব্যবহার করতে চাইছেন তৃণমূল নেত্রী। এবার দেখার স্ব ক্ষেত্রে নিজেরা কতটা প্রমাণ করতে পারেন তারা। আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল।